আসসালামু আলাইকুম। তাহলে আমরা চলে আসলাম আমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের সেকেন্ড পার্ট যেটা সেখানে। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের সেকেন্ড পার্টের যে প্রথম অংশটা সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার জিনিসটা কি? বিক্রিয়ার হার জিনিসটা হচ্ছে একক সময়ে ঘনমাত্রার যে পরিবর্তন ঘটে সেটা হচ্ছে বিক্রিয়ার হার। এবং দেখো বিষয়টা হচ্ছে এরকম যে যদি আমরা একটা বিক্রিয়ক নেই যেখানে ঘনমাত্রা ছিল 10 মোলার, হ্যাঁ এটা কি হলো, এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড পরে এটা হয়ে গেল 5 মোলার। যদি ঘটনা এরকম ঘটে তাহলে দেখো ঘনমাত্রার পরিবর্তন হয়েছে 1 সেকেন্ডে 5 মোলার, 10 থেকে 5 হয়েছে, দেন এটা হচ্ছে 10 মাইনাস 5 ইকুয়াল টু 5। এইভাবে আমরা এটা বলতে পারি যে এখানে বিক্রিয়ার হার যেটা সেটা হচ্ছে 5 মোলার পার সেকেন্ড। এটা এখানে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। দেখো বিক্রিয়ার হার, এই সংজ্ঞাটা আমাদের লাগবে মেইনলি এখান থেকে আমাদের ছোটোখাটো ম্যাথও আসতে পারে, যেখানে বলা হবে যে 100 মোলার ঘনমাত্রার একটি বিক্রিয়ক 2 সেকেন্ড বিক্রিয়া করার পর ঘনমাত্রা হলো 25, তাহলে 2 সেকেন্ডে কত হ্রাস পাইছে? 50। যাই হোক, এরকম একটা কোশ্চেন থাকতে পারে যেখানে আমরা কি করব, ঘনমাত্রার যে পরিবর্তন শুরু আদি সময় এবং শেষ সময় থেকে আমরা নেব ঘনমাত্রার পরিবর্তনটা, তারপর শেষ সময় দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব বিক্রিয়ার হার। এখন আমাদের এখানে যেটা মেইনলি আসার মতো প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোনটি বিক্রিয়া হারের একক। আমরা এখান থেকে সবচেয়ে জোরালোভাবে পড়ব বিক্রিয়া হারের একক। সেটা দেখো মোল পার লিটার পার সেকেন্ড, ইংলিশে দেখো এরকম দেখায়, আর মোলার পার সেকেন্ড। এর কারণ হচ্ছে তোমরা জেনে থাকবে এম অর্থাৎ মোলার যে জিনিসটা সেটাই হচ্ছে এই তো মোল পার লিটার। মোল পার লিটার যা মোলার একই জিনিস। আর এটার আরেকটা জিনিস আছে, আরেকটা একক আছে, সেটা তোমাদের জানা রাখতে হবে। সেটা হচ্ছে মোল পার ডেসিমিটার পার সেকেন্ড। এটা একটু লিখে নিবা, এখানে লিখে রাখবা মোল পার ডেসিমিটার, মোল পার ডেসিমিটার পার সেকেন্ড। সরি, মোল পার ডেসিমিটার কিউব হবে এখানে, ডেসিমিটার কিউব। কারণ দেখো 1 লিটার সমান সমান হচ্ছে ডেসিলিটার ডেসিমিটার কিউব। 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, যেহেতু এখানে ছিল আমাদের পার লিটার, এখানে হবে পার ডেসিমিটার কিউব। আশা করি বুঝতে পারছি। তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই একটা বক্স আছে, এই তো এটা বিক্রিয়া হার এবং বিক্রিয়া হার ধ্রুবক। সো তার আগে আমরা জেনে নিব যে বিক্রিয়া হার ধ্রুবকের ইংলিশ যে টার্ম সেটা কি। সেটা হচ্ছে স্পেসিফিক রিয়াকশন রেট। স্পেসিফিক রিয়াকশন রেট হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবক। এখন জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। চলো, বিক্রিয়া হার হচ্ছে একটা বিক্রিয়ক যেটা আছে মনে করো 10 মোলার, 10 মোলার। এখন সেখান থেকে বিক্রিয়া হয়ে কিছু একটা পরিণত হলো। সো এটা হচ্ছে বিক্রিয়া, এটাকে আমরা ধরবো বিক্রিয়ার হার। কিন্তু শুরুতে কত ছিল দেখো, শুরুতে কিন্তু যে কোনো একটা সংখ্যা ছিল, কিন্তু এখানে দেখো বিক্রিয়া হার ধ্রুবকের শুরুতে আছে একক মোলার ঘনমাত্রার, অর্থাৎ এটাই শুরুতে থাকবে অন মোলার। এদের সব ফাংশনালিটি একই, কিন্তু পার্থক্য হচ্ছে শুরুতে। এখানে যে কোনো একটা জিনিসই হতে পারে, এখানে যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু হতে পারে, কিন্তু এখানে শুরুটা হবে অন মোলার থেকে।
আর যখন 1 থেকে শুরু হবে সেই ক্ষেত্রেই শুধু আমরা পাবো বিক্রিয়া হার ধ্রুবক। দেখো এটা 10 মোলার থেকে সাপোজ এটা হচ্ছে 5-এ, হ্যাঁ, তাহলে 1 মোলার থেকে কতই হবে? 1 মোলার থেকে উৎপাদন হবে কত? অর্ধেক, 0.5। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বিক্রিয়া হার ধ্রুবক, কিন্তু এটা হচ্ছে বিক্রিয়া হার। তাহলে দেখো এখানে ঘনমাত্রা নির্দিষ্ট, এখানে ঘনমাত্রা নির্দিষ্ট, বিক্রিয়া হার ধ্রুবকে ঘনমাত্রা নির্দিষ্ট। তাহলে এরপর আমরা এদের কিছু ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানবো, যে বিক্রিয়া হার জিনিসটা তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়। তারপর বিক্রিয়া হার ধ্রুবক, সেটাও তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়। তাহলে তাপমাত্রা এমন একটা জিনিস যেটা বিক্রিয়া হার ইনক্লুডিং বিক্রিয়া হার ধ্রুবক দুটাকেই পরিবর্তন করছে। এরপর আমরা দেখব ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার বিষয়টা দেখো, এই যে আমরা দেখলাম 10, অথবা এটা হতে পারতো 5, অথবা এটা হতে পারতো 20 মোলার, হ্যাঁ, শুরুতে বিক্রিয়া হারের ক্ষেত্রে এইভাবে আমরা মোলার শুরু করতে পারতাম। কিন্তু আমরা কি এখানে 10 থেকে শুরু করতে পারতাম? একদমই না। দেখো সংজ্ঞানুসারে বিক্রিয়া হার ধ্রুবক যেটা, সেটা 1 মোলার ঘনমাত্রার কোনো বিক্রিয়ার হারকে 1 মোলার ঘনমাত্রা অবশ্যই হতে হবে। তাহলে দেখো ঘনমাত্রার পরিবর্তন করলে, ঘনমাত্রা যদি আমরা পরিবর্তন করি সংজ্ঞানুসারে সেটা বিক্রিয়া হারই থাকতেছে। দেখো আমরা অনেকবার করে দেখলাম। কিন্তু এখানে আমরা কি ঘনমাত্রা পরিবর্তন করতে পারবো? এখানে কি আমাদের ঘনমাত্রা পরিবর্তন করার কোনো সুযোগ আছে? যদি আমরা ঘনমাত্রা পরিবর্তন করি, তাহলে সেটা দেখো 1 মোলার না হয়ে শুরুতেই হবে হয়তো 10-5। তো সেই ক্ষেত্রে এটা এই সংখ্যাকে ফুলফিল করবে না, তাই এখানে ঘনমাত্রার কোনো প্রভাব নাই। অর্থাৎ এটা সবসময় একই থাকবে। এটাকে তুমি যদি একটু চেঞ্জ করে দেখবা যে প্রভাব আছে কিনা, সেই কোনো সুযোগ নেই। চেঞ্জ করলে সেটা হয়ে যাবে বিক্রিয়া হার, সেটা আর কোনোভাবেই বিক্রিয়া হার ধ্রুবক থাকবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো। না বুঝে থাকলে তোমরা এই পার্টটুকু একটু রিভার্সে গিয়ে আবার দেখো। তার দেখো তাপমাত্রা স্থির রেখে ঘনমাত্রার পরিবর্তন করলেও ধ্রুবকের কোনো পরিবর্তন ঘটে না, এটা আমরা জানবো। তাপমাত্রার উপর নির্ভর করে, এও তাপমাত্রার উপর নির্ভর করে। এখন এর যে এককগুলো আমরা একটু আগে পড়েছি, ও হ্যাঁ, তার সাথে দেখো একটা এখানে অ্যাড হয়েছে মিটার পার সেকেন্ড, অ্যাটমসফিয়ার পার সেকেন্ড, সরি। তাহলে এখানে আমরা কোনটাকে বক্স করব? দেখো একটা হলো তাপমাত্রা, এখানে দুইটাই আমরা ফাংশন মাথায় রাখবো। তাপমাত্রার উপর উভয়ই নির্ভরশীল। এত বোঝাবুঝি যদি ঝামেলা মনে হয়, মনে রাখবা তাপমাত্রা একটা টার্ম যেখানে বিক্রিয়া হার ধ্রুবক উভয়ই নির্ভরশীল তাপমাত্রার উপর। কিন্তু যেটা ঘনমাত্রার ক্ষেত্রে শুধুমাত্র বিক্রিয়ার হার সেটা নির্ভরশীল, কিন্তু বিক্রিয়া হার ধ্রুবক যেটা, সেটা ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। এই দুইটা আর কি আমরা স্টার্ট দেবো, এই দুইটা পয়েন্ট, তাপমাত্রার উপর নির্ভরশীলতা আর হচ্ছে ঘনমাত্রার উপর নির্ভরশীলতা আমরা করবো। আর এটা আমরা অলরেডি পড়ে আসছি, এই তো এখানে আমরা মনে হয় পড়ে আসলাম। হ্যাঁ, এই যে এখান থেকে এটাকে বক্স চিহ্ন দেবো, সরি বক্স না, তোমরা স্টার দাও। আর দেখো এই যেখানে লেখা আছে অ্যাটমসফিয়ার পার সেকেন্ড। এখন বিক্রিয়া হার ধ্রুবকেরও একটা একক আছে, চলো আমরা সেই সম্পর্কে একটু পরেই জানব। তার আগে তোমরা একটু এটা দেখে নাও যে এল উইলহেমটি, ইনি হচ্ছেন বিক্রিয়া হার, এটা ব্যাখ্যা করেছেন। বিক্রিয়া হার, এই টার্মটা এল উইলহেমটি তিনি এই টার্মটাকে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ বিক্রিয়া হার। তাহলে বিক্রিয়া হারের জনক বা এই টাইপের যদি প্রশ্ন আসে, সেটা আমরা দেবো এল উইলহেমটি। যদি এটা আসার সম্ভাবনা খুবই কম, তাও আর কি একটা জেনে রাখো, এইটুকু জানো। এরপরে এখান থেকে আমাদের কিছু লাগবে না, আমরা এই যে এখানে একটু ফোকাস করব। এখানে তোমরা একটা 3 স্টার দিবা, এটা হুবহুই আমাদের মেডিকেল পরীক্ষায় আসতে পারে, তো এটা ততটাই গুরুত্ব দিবা। তাহলে এখানে দেখো, এখানে অ্যান্সার কি হবে? তাহলে দেখো আদি ঘনমাত্রা এত থেকে 20 সেকেন্ড পরে এত হয়েছে। তাহলে আমরা কি করব? এখানে আদি এটা, পরের এটা, তাহলে শেষ যে ঘনমাত্রা আমরা আগে সেটা নিব, সেটা হচ্ছে 0.05। সেখান থেকে আমরা আদি ঘনমাত্রাটা বিয়োগ করব 0.1,
ডিভাইড বাই আমাদের টাইম 20, তাহলে কত হবে দেখো, এই যে 0.05 ডিভাইডেড বাই 20, তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাইতেছি এটা হবে 2.5 গুণন 10⁻³ সরি ফর দ্য 3, বিকৃত 3। আচ্ছা, তো এই পেজ থেকে আমরা এটাই পড়ব। এরপরে আমরা পড়ব হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবকের একক। আমরা এই জায়গাটাতে একটু কষ্ট করে লিখব বিক্রিয়া হার ধ্রুবকের একক। এখানে আমরা লিখব যে বিক্রিয়া হার ধ্রুবকের একক, তারপর আমরা লিখব কে। যে কোনো একক সাধারণত আমরা কে বা এই টাইপের একটা সাইন দিয়ে প্রকাশ করি। কে ইজ ইকুয়াল টু বিক্রিয়া হার আছে না, আমরা লিখব বিক্রিয়া হার মোলার পার সেকেন্ড, মোলার পার সেকেন্ড। তার নিচে আমরা লিখব m⁻n। এটা একটু মেমোরাইজিং পার্ট হিসেবে তোমরা মনে রাখো। এখানে এনটা কি, এনটা হচ্ছে বিক্রিয়কের মোট সংখ্যা। তাহলে এনটা হচ্ছে বিক্রিয়কের মোট সংখ্যা। সেটা কিভাবে দেখো, আমরা যদি এই যে একটা বিক্রিয়া, আচ্ছা এই যে এখান থেকে এই একটা বিক্রিয়ার যদি আমরা বিক্রিয়া হার ধ্রুবক বের করতে চাই, তাহলে আমরা কি করব জানো? তাহলে আমরা ওই সূত্রানুসারে প্রথমত লিখব কে, এটার জন্য যেহেতু বের করছি এখানে লিখব কে ইকুয়াল টু মোলার পার সেকেন্ড, আর এখানে এম এর উপর দিব এন। এন সমান সমান কত, এখানে দেখো তো বিক্রিয়কের মোট সংখ্যা, বিক্রিয়কের মোট মোল সংখ্যা বা যেটাই বলো, এখানে হচ্ছে একটা, এখানে একটা বিক্রিয়ক, এখানে আর একটা বিক্রিয়ক, মোটে হচ্ছে 2। তাহলে এই জিনিসটা হবে আমাদের 2। তাহলে হচ্ছে দেখো এখানে একটা 1 আছে অবশ্যই, যেহেতু এটা নিচে, তাহলে এটাকে যদি আমরা উপরে নেই তাহলে হবে -2। তাহলে এটা হচ্ছে পার এম পার সেকেন্ড। দেখো মিলে গেছে কিনা, অবশ্যই মিলবে। আর এখানে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে এইটা। তো আমরা এটা মনে রাখবো যে নাইট্রোজেন পেন্টঅক্সাইড যেটা, সেটা হচ্ছে ব্যতিক্রম, তার বিক্রিয়ার ক্রম হচ্ছে 1। এর বাইরে এখানে আর একটা কথা লিখে রাখো যে প্রভাবক থাকলে শূন্য, প্রভাবক থাকলে শূন্য ক্রমের হয়, বিক্রিয়াটি প্রভাবক থাকলে সেই বিক্রিয়ার ক্রম হয় 0। এই কথাটার সার অংশ এটাই আর কি। যেমন এখানে দেখো আমরা একটা প্রভাবক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউভি লাইট। ইউভি লাইট এখানে প্রভাবক হিসেবে কাজ করায়, এই বিক্রিয়াটার ক্রম হচ্ছে 0, আর এন হচ্ছে মেইনলি বিক্রিয়ার ক্রম। তাহলে এন যদি 0 হয় তাহলে দেখো কি হয়, কি দাঁড়ায়। তাহলে দেখো আমরা পাচ্ছি মোল পার লিটার পার সেকেন্ড। এরপর এটা হচ্ছে ব্যতিক্রম, এটা আমরা এই সূত্রে ফেরাইলে কিন্তু আমাদের অ্যান্সার মিলবে না। এটা আমরা একটু কষ্ট করে মনে রাখবো যে এখানে 2 থাকার পরেও এটা হচ্ছে আমাদের 1 ক্রমের একটি বিক্রিয়া। এরপর দেখো এখানে আছে 3, মানে এখানে দেখো 2টা
আর এখানে একটা, এটা হচ্ছে আমাদের 3 ক্রমের একটা বিক্রিয়া। তাহলে আমাদের সূত্রে জাস্ট নিচের এমে 3 হবে। আর প্রথমেরটা তো দেখলে এখানে প্রভাবক থাকে 0 ক্রম, আর দ্বিতীয়টা আমাদের এক্সেপশনাল, এটা আমরা মনে রাখবো। আর এই যে আমরা এখানে বক্স দিব, দেখো কে এর একক, হ্যাঁ কে এর একক মানে বিক্রিয়া হার ধ্রুবকের একক কার ক্ষেত্রে, n সমান 0 হলে, n সমান 0 হলে। এরপর আমরা দেখব n সমান 1 হলে আমাদের বিক্রিয়া হার ধ্রুবকের একক কত, এটা আমরা মনে রাখবো। এরপর আমরা এইটা পড়ব, n সমান 2 হলে বিক্রিয়া হার ধ্রুবক এইটা। তারপর n সমান 3 হলে কত, এটা। এই মোটামুটি আমরা 3টা জিনিস এখান থেকে পড়লেই আমাদের হয়ে যাবে। তো তোমরা এই সূত্র অনুসারে পড়লে, আচ্ছা দেখো তোমাদেরকে একটু ওভারভিউটা দেখাই। এই তো দেখো, এটা হচ্ছে আমাদের সূত্র, যেখানে আমরা বিক্রিয়া হার ধ্রুবকের একক সেটা নির্ণয় করব। সেখানে আমাদের থাকবে মোলার পার সেকেন্ড ডিভাইডেড বাই মোলার টু দি পাওয়ার n। এনটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, মেইনলি বিক্রিয়ার ক্রম, কিন্তু আমরা নির্ণয় করব সেটা যেভাবে, সেটা হচ্ছে বিক্রিয়কের মোট মোল সংখ্যা, বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তার আর একটা আমাদের তথ্য যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রভাবক থাকলে বিক্রিয়াটি হয় 0 ক্রমের। এই দুইটা আমাদের তো ইনফরমেশন। এখন এটার প্রয়োগ দেখো, এই যেখানে প্রভাবক আছে তাহলে 0 ক্রমের, তাহলে 0 ক্রমের হলে কি হবে, এই এমটা জাস্ট 0 হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার যদি 0 হয় সেটা কি হয় বলো তো, সেটা হয় 1। তাহলে এই 1টাই এখানে মনে করো যদি বসাই আমরা এই জায়গাতে, তাহলে আমাদের থাকলো কি মোলার পার সেকেন্ড বা মোল পার লিটার পার সেকেন্ড। এরপর আমরা দেখব n সমান 1, বা যে বিক্রিয়ার ক্রম 1, সেই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়কের সংখ্যা 1 হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে আমাদের এক্সেপশনাল, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সেপশনাল। আর এরপর যদি n সমান 2 হয়, তাহলে আমরা জাস্ট আমরা যেটা করে দেখেছি অলরেডি। আর n সমান যদি 3 হয়, আচ্ছা এটাও তোমাদের একটু করে দেখাই। n সমান 3, বিক্রিয়ার ক্রম হচ্ছে 3। এখন প্রশ্নের মধ্যে কিন্তু এই বিক্রিয়াটা তুলে দিতে পারে, আবার বলে দিতে পারে n সমান 3। কোনো বিক্রিয়ার ক্ষেত্রে n সমান 3 হলে বিক্রিয়া হার ধ্রুবকের একক কত। এই দুইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন হতে পারে। তাহলে আমরা এখানে দেখালাম 1 2 3 4টা, তাহলে 4টা। আবার প্রশ্নটার প্রথমের অংশটার রেফারেন্সের উপর ভিত্তি করে এখান থেকে আমরা প্রশ্ন পেতে পারি 8টা। ঠিক আছে, আবার এই দেখো, এই যে মোল পার লিটার পার সেকেন্ড না লিখে প্রত্যেকটা জায়গায়, যেমন এই জায়গাগুলোতে, যেমন এখানেই দেখো মোলার লিখে দিচ্ছে, মোলার পার মোলার পার সেকেন্ড। আর এখানে কিন্তু আবার পার মোলার পার সেকেন্ড না লিখে এখানে লিখে দিল মোল পার লিটার পার সেকেন্ড। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। তাহলে দেখো এটা আমরা বের করি, একবার তোমাদের বের করে দেখাই। m পার সেকেন্ড, আর নিচে কি, নিচে হচ্ছে m টু দি পাওয়ার 3। তাহলে এখানে আছে একটা অন, আর এটা যেহেতু নিচে সেহেতু এটা হচ্ছে উপরে গেলে -3 হবে। তাহলে -3 থেকে একটা অন যোগ করলে হবে -2, হ্যাঁ -2 পার সেকেন্ড। এই তো, সো আমরা এই পার্টটা শেষ করে ফেললাম। এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট ছিল, যে কোনো সময় এখান থেকে প্রশ্ন আসার মতো একটা পোর্শন এটা। এখন আমরা বৈশিষ্ট্য করবো কয়েকটা। প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য এখানে তোমরা সাইডে লিখে নাও যে না বোধক। তাহলে দেখো প্রথম ক্রম, এই জিনিসটা আমাদের মাথায় আসার সাথে সাথে আমাদের যেটা মাথায় আসা উচিত সেটা হচ্ছে না বোধক। এর কারণ হচ্ছে দেখো এখানে যে 3টা বৈশিষ্ট্য আছে, কি আমাদের সেভাবে দেখারও প্রয়োজন পড়বে না, কিন্তু নেগেটিভ যে সেটা আমাদের মাথায় রাখলেই হবে, নির্ভর করে না। তাহলে দেখো কখনো সম্পূর্ণ হয় না, সম্পূর্ণরূপে শেষ হয় না প্রথম ক্রম বিক্রিয়াগুলো। তারপর এদের অর্ধায়ু প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না, আর বিক্রিয়া হার ধ্রুবক ঘনমাত্রার উপর নির্ভর করে না। এই তোমরা বলো তো যে বিক্রিয়া হার ধ্রুবক কি কোনোভাবেই ঘনমাত্রার উপর নির্ভর হওয়ার কোনো সুযোগ আছে? আসলে কিন্তু নাই। সংজ্ঞা অনুসারে যে বিক্রিয়া হার ধ্রুবক সেগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য যাদের ঘনমাত্রা হয় 1। এই কারণেই বিক্রিয়া হার ধ্রুবকের ঘনমাত্রার উপর নির্ভরশীল হওয়ার কোনো সুযোগ নেই। এরপর দেখো প্রথম ক্রম
বিক্রিয়ার অর্ধায়ু প্রাথমিক ঘনত্ব নির্ভর নয়, সরি এটা আমাদের লাগবে না, আমরা পড়বো এই লাইনটা, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু। তাহলে দেখো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু একটি মাত্র বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক। এখান থেকে আমরা যেটা বলবো সেটা কি, ব্যস্তানুপাতিক, কথাটা আমাদের লাগবে দ্বিতীয় ক্রম ব্যস্তানুপাতিক, দ্বিতীয় ক্রম ব্যস্তানুপাতিক। তাহলে দেখো 2, ইংলিশ লেটারের ক্ষেত্রে দেখো ক্রম, দ্বিতীয় ক্রম, এখান থেকে আমরা পেলাম 2। এখন 2 জিনিসটা এ বি, ইংলিশ যে অ্যালফাবেটের দ্বিতীয় লেটার সেটা হচ্ছে বি, বি থেকে আমরা পাই হচ্ছে ব, আর বতে ব্যস্তানুপাতিক। আমাদের কাছে যেটা চাবে সেটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু একটি মাত্র বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার কিরূপ, এরকম প্রশ্ন হবে। অপশনে থাকবে ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক। দ্যাটস ইট। এরপর আমরা যেটা পড়ব সেটা এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে দেখো বিক্রিয়া হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ। সো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, হ্যাঁ, এগুলো বিক্রিয়া হারের সমানুপাতিক। দেখো তাপমাত্রা বাড়লে বিক্রিয়া হার বৃদ্ধি পায়, চাপ বাড়লে বিক্রিয়া হার বৃদ্ধি পায়, ঘনমাত্রা বাড়লে বিক্রিয়া হার বৃদ্ধি পায়, ঠিক আছে। কিন্তু আরেকটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে বিক্রিয়া হার আর এবং সক্রিয়ণ শক্তি অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। দেখো একটা যৌগের বা একটা বিক্রিয়কের যদি সক্রিয়ণ শক্তি বেশি হয় তাহলে সেই বিক্রিয়াটা হবে অল্প, কারণ সক্রিয়ণ শক্তি বেশি হওয়া মানে যে প্রিপারেশন, বুঝছো, সক্রিয়ণ শক্তি জিনিসটা হচ্ছে প্রিপারেশন। যেমন তোমরা প্রত্যেককেই মোটামুটি কম বেশি মেডিকেলে পড়তে চাও, হ্যাঁ, এখন এর জন্য যে একটা লেখাপড়ার প্রয়োজন, একটা মাত্রার লেখাপড়ার প্রয়োজন, লেখাপড়ার একটা পরিমাণ তোমাকে আউটপুট দিতে হবে প্রয়োজন, সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। এখন অনেক বেশি লেখাপড়া করা লাগে, সক্রিয়ণ শক্তি অনেক কম, যে কারণে বিক্রিয়ার হার কম, অর্থাৎ চান্স পাওয়ার হার কম। দেখো অনেক শিক্ষার্থী 1.5 লাখ, 1,20,000-30,000 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে কিন্তু চান্স পাচ্ছে কম। তেমনি যদি এখানে এটা যদি অনেক, যেমন 4-5 হাজার সিট না থেকে এটাতে যদি সিট থাকতো অনেক বেশি, তাহলে কিন্তু চান্স অনেক বেশি পেত। ঠিক সেরকম দেখো সক্রিয়ণ শক্তি যদি কম হতো তাহলে অনেকেই এটাকে কি করতে পারতো, রিস্ক করতে পারতো, আর বিক্রিয়ার হার অনেক বেশি থাকতো। তাহলে এখানে আমরা আরেকটা ট্র্যাক করব, সেটা হচ্ছে অনপন ই মানে সক্রিয়ণ শক্তি। তাহলে আমাকে তোমরা এখন বলবা যে তাপমাত্রা এবং সক্রিয়ণ শক্তির সম্পর্কটা কেমন, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক এইভাবেই এই পোর্শনটা এতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই যে সক্রিয়ণ শক্তির বিষয়টা পরবর্তী অনেক লম্বা পেজ জুড়ে তোমরা পাবা, যেগুলোতে আমরা আর এগুলোতে তাকাবো না। যেমন একটা পেজে তোমরা পাবা যে সক্রিয়ণ শক্তি এবং তাপমাত্রার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আর একটা পেজে পাবা চাপ এবং সক্রিয়ণ শক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক, আর একটা পেজে পাবা ঘনমাত্রা এবং সক্রিয়ণ শক্তির যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এভাবে তোমরা আর কি পাবে। সো সেই জিনিসটা সংক্ষেপে তোমাদেরকে অ্যাট এ গ্ল্যান্স আমি দেখিয়ে দিলাম। সো বিষয়টা সুন্দরভাবে পড়বা। এরপর আমরা পড়ব আরহেনিয়াসকে। তিনি একটা মজার বিষয় লক্ষ্য করেছেন, জিনিসটা আমাদের অ্যাডমিশনে অনেক আসে, সেটা হচ্ছে কত তাপমাত্রা পরিবর্তনের জন্য বিক্রিয়ার হার 2 গুণ বা 3 গুণ বৃদ্ধি পায়। এটা কিন্তু নির্দিষ্ট না, 2 থেকে 3-এর মধ্যে হবে। যেহেতু এটা নির্দিষ্ট না, প্রশ্নটা উল্টাভাবে আসে যে নিচের কত তাপমাত্রা পরিবর্তনের জন্য বিক্রিয়া হার 2 গুণ বা 3 গুণ হয়। অ্যান্সার হবে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন এই যে এই জায়গা থেকে দেখো আমাদের একবার মেডিকেলে আসছিল প্রশ্ন। কিভাবে প্রশ্ন আসছিল,
সেটা হচ্ছে এই সাইনগুলা কোনটা কি নির্দেশ করতেছে তার উপর থেকে আমাদের কোশ্চেন আসছিল। যেমন কে, এটা যে হচ্ছে কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট বা বিক্রিয়া হার ধ্রুবক। তারপর পিতে আমরা কি জানি বলো? পিতে হচ্ছে এখানে নির্দেশ করতেছে স্থানিক দিকবিন্যাস, স্থানিক হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। এছাড়াও আমরা পিতে জানি হচ্ছে পি ফর পজিশন, পজিশন মানে হচ্ছে অবস্থা। তাহলে পজিশন অবস্থা, অবস্থা থেকে স্থানিক দিকবিন্যাস। আর জেড হচ্ছে সংঘর্ষের হার, জেড হচ্ছে পলিউশন রেট বা সংঘর্ষের হার। এরপর এটা হচ্ছে সক্রিয়ণ শক্তিপ্রাপ্ত মোট অণুর ভগ্নাংশ। সো এই জিনিসটা দ্বারা আমাদেরকে বোঝানো হইতেছে যে এরকম একটা বিক্রিয়কে যদি অণুর সংখ্যা থাকে 100টি, তার মধ্যে থেকে মনে করো মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এটা লাভ করেছে 10টা অণু, তাহলে ভগ্নাংশটা কেমন হবে? ভগ্নাংশটা হবে 10/100। এটাই বুঝাইতেছে যে মোট যে অণুর সংখ্যা আছে তাদের মধ্যে কতটি আসলে মানে তাদের মোট ভগ্নাংশের মানে মোট বিক্রিয়কের কীরকম একটা ভগ্নাংশ সক্রিয় শক্তিটা লাভ করলো সেটা তারা এখানে জানতে চাইছে ইতে। তো এর বাইরে আমরা এখানে আর জানার চেষ্টা করবো। এছাড়া এখানে একটা জিনিস বাদ গেছে, দেখো যে তাপমাত্রা বৃদ্ধির সাথে, তাপমাত্রা বৃদ্ধি হলে কি হয়? একটা বিক্রিয়ক শক্তি লাভ করে, অবশ্যই শক্তি লাভ করলে সে কি সেটার একটা প্রকাশ ঘটাবে কিভাবে? বেগ বৃদ্ধির মাধ্যমে। আর বেগ যখন বৃদ্ধি পাবে, একটা আসলে গ্যাসের যদি আমরা বলি যে একটা সিলিন্ডার, তার মধ্যে অণুগুলো এইভাবে থাকে, এখন এদের মধ্যে যদি পারস্পরিক গতিটা বৃদ্ধি পায় তাহলে তাদের মধ্যে অবশ্যই কি বৃদ্ধি পাবে? সংঘর্ষ বৃদ্ধি পাবে। সংঘর্ষ বৃদ্ধি তো পাবেই, কারণ দেখো আগে এরা সারাদিনে জাস্ট এখান থেকে এখানে আসতো, হ্যাঁ, সারাদিনে এতটুকুই এর গতিপথ ছিল। এখন যেহেতু বেগ বৃদ্ধি পেয়েছে, সারাদিনে এই পথটা 5-6 বার অতিক্রম করে, তাহলে প্রতিবার অতিক্রমের সময় দেখো এই দুইটার সাথে সংঘর্ষে লিপ্ত হবে। এইভাবে আমাদের সংঘর্ষের হার বৃদ্ধি পায় যদি তাপমাত্রা বৃদ্ধি পায় কোনো একটি বিক্রিয়কের। এরপর দেখো তাপমাত্রা বৃদ্ধি পেলে, তাপমাত্রাটা আসলে কি? একটা বিক্রিয়ক, এখানে বিক্রিয়কের কথাই বলা হয়েছে যে একটা বিক্রিয়ক যখন তাপ শক্তি শোষণ করে কোথাও থেকে, তাপ এক প্রকার শক্তি শোষণ করে, তখনই কিন্তু তার তাপমাত্রাটা বৃদ্ধি পায়। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাটা কখন ঘটে? যখন সে তাপ শক্তি শোষণ করে। এখন তাপ শক্তি এক প্রকার শক্তি, তাহলে সে বিক্রিয়কের অণুগুলো শক্তি লাভ করলো। এখন তো হতেই পারে যে অনেক বিক্রিয়ক অণুগুলা কি হবে? সক্রিয় শক্তিটা লাভ করবে। মানে তাপটা দিলে যতজন সক্রিয়, মানে তাপটা দেওয়ার আগে যতজন সক্রিয় শক্তি লাভ করেছিল তার চেয়ে এখন বেশি লাভ করবে। এই তিনটা ফলাফলই আমরা পাবো। তাপমাত্রা বৃদ্ধি পেলে গতি বৃদ্ধি, সংঘর্ষ বৃদ্ধি, সক্রিয় শক্তি লাভ, এই তিনটা শেষ। এরপর আমরা অনেকগুলো পেজ জাম্প করে চলে আসবো এই জায়গায়। এখানে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া এটা হয় দ্রুত। তাপোৎপাদী বিক্রিয়া দ্রুত সংঘটিত হয়, এই জিনিসটা আমরা এখান থেকে জানবো। তাহলে তাপহারী বিক্রিয়া বিপরীতভাবেই কি হবে? ধীর গতিতে সম্পন্ন হবে। কমন সেন্স। এখানে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা একটা জিনিস জানবো, যে সব বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি কম দ্বারা কম তাপমাত্রায় ঘটে। দেখো আমরা তাপমাত্রা দিলে কি হয়? তাপমাত্রা দিলে একটা বস্তু শক্তি পায়। এখন যার সক্রিয়ণ শক্তি কম, সে অতিরিক্ত শক্তি নিয়ে করবেটা কি? সে তো শক্তি পাওয়ার জন্য বসেই থাকবে না। সক্রিয়ণ শক্তি অর্জিত হওয়া মাত্রই সে বিক্রিয়ায় ঝাঁপিয়ে পড়বে। এজন্য দেখো সক্রিয়ণ শক্তিটা যাদের কম, তারা কম তাপমাত্রায় বিক্রিয়া দেয়। এরপর এর বিপরীতে সক্রিয়ণ শক্তি যাদের বেশি থাকে, তাদের উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। এরপর একটা জিনিস আমরা জানবো যে তাপোৎপাদী বিক্রিয়া ΔH এর মান হয় ঋণাত্মক, তাপহারী বিক্রিয়া ΔH এর মান হয় ধনাত্মক।
এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা আমরা ভুল করব না, এজন্য আমরা স্টার দিয়ে রাখবো এবং বেশি বেশি এটা রিভিশন করব। এরপর দেখো আমরা পড়ব সংঘর্ষ তত্ত্ব। তাহলে দেখো নাম কি, আমাদের এই তত্ত্বের নাম হচ্ছে সংঘর্ষ তত্ত্ব। সেখানে কি হতে হবে, সেখানে অবভিয়াসলি সংঘর্ষ হতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রথম শর্ত সংঘর্ষ হতে হবে। তারপরের শর্ত হচ্ছে ন্যূনতম শক্তি সহযোগে সংঘর্ষ হতে হবে। এখন এমন একটা সংঘর্ষ হলো, আমরা বুঝতেই পারলাম না যে সংঘর্ষ হলো, তাহলে কিন্তু হবে না। আর একটা বিষয় হচ্ছে নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগী হতে হবে। এখন মনে করো আমরা ঢাকার দিকে যেতে চাই, এখান থেকে আমরা একটা গাড়িতে উঠলাম, গাড়িতে একটা স্পিড থাকতে হবে, সেটা ঢাকার দিকে থাকতে হবে, এমনি একদিকে থাকলে আমরা ঢাকায় পৌঁছাতে পারবো না, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। এরপর আমরা একটু আগে যে বিষয়গুলো পড়লাম কেপিই, এগুলো আর কি এখানে আছে। আর এটা একটা শর্টকাটে আমরা মনে রাখতে পারি, সেটা তোমাদের একটু দেখে দেই। কে ইজ ইকুয়াল টু ই পি জেড। ইপিজেড এই জিনিসটা আমরা অনেকেই জানি, সো সেখান থেকে আমরা রিলেট করে মনে রাখবো। পি ফর পজিশন, পজিশন তো স্থানিক। এরপর আমরা আমাদের এই চ্যাপ্টারকে যদি উপর থেকে তাকাই, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখতে পারি। সেটা হচ্ছে প্রভাবক, তারপর হচ্ছে পিএইচ, তারপর হচ্ছে বাফারের পিএইচ। তার মধ্যে যে প্রথম প্রভাবকের কথা বললাম, সেইটা আমরা এসে পৌঁছালাম এইমাত্র আমাদের এই লেকচারে। সো এখানে আমরা অন্যান্য পার্টের চেয়ে একটু বেশি গুরুত্ব দেব। তাহলে এখান থেকে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে প্রভাবক জিনিসটা বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি হ্রাস করে, এটা হবে আমাদের জানার প্রথম জিনিস। এরপর প্রভাবককে অনুঘটকও বলা হয়, তাকে প্রভাবক বা অনুঘটক বলা হয়। অনুঘটকতে প্রভাবকের অপর নাম, এটা আমাদের জানতে হবে। এরপর এর যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে দেখো প্রভাবক সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে না। তারপর কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট। তারপরে আমরা জানবো যে ভরের বা গঠনের কোনো পরিবর্তন ঘটে না। বিক্রিয়া শেষে প্রভাবকের ভরের বা বিক্রিয়া শেষে প্রভাবকের ভরের বা গঠনের পরিবর্তন ঘটে না। এরপর আমরা জানবো এরা সামান্য পরিমাণে ব্যবহার হয়, এমনকি দৃশ্যমান একটা পরিবর্তন একটা বিক্রিয়ায় ঘটাতে পারে। এরপর এদের আরও কিছু কাজ হচ্ছে সরল বিকল্প পথ সৃষ্টি, সরল বিকল্প পথ সৃষ্টি। সো এখান থেকে প্রশ্ন আসবে নিচের কোনটি প্রভাবকের কাজ নয়, তারপরে এই কয়েকটা থাকলো, লাস্টে বলবে যে জটিল বিকল্প পথ সৃষ্টি। সো সেটা আমাদের অ্যান্সার হবে না অবভিয়াসলি। এরকম যে কোনোটাই চেঞ্জ করে দিতে পারে, তোমরা একটু মাথা কাটিয়ে পড়বা যে কোনটাই কি চেঞ্জ করে দিতে পারে। এখানে সরলের জায়গায় ইজিলি জটিল লিখে দিতে পারে। এরপর আমরা পড়ব আরও বেশি ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে, আচ্ছা তার আগে দেখো এই পার্টটা আমরা অবশ্যই বক্স করে স্টার্ট দিয়ে নিব, আর প্রত্যেকটা থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ব। এরপর আমাদের অনেক বেশি একটা ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক কোনটা? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক, এটা আমরা বলব। ঋণাত্মক প্রভাবকের উদাহরণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এরপর আমি মনে হয় ঋণাত্মক বলছি, এটা হবে ধনাত্মক। ধনাত্মক প্রভাবকের উদাহরণ হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এরপর ঋণাত্মক প্রভাবকের উদাহরণ হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটা আমরা পড়ব। তাহলে দেখো একটা নাম একটা উদাহরণ, এভাবে আমাদের প্রশ্নে আসবে ফসফরিক অ্যাসিড। এরপর অটো প্রভাবক হচ্ছে Mn2+, অটো প্রভাবক Mn2+, এটা তো তোমরা স্টার দিবা, তোমরা কি এইভাবে দাগানোর ট্রাই করবা। দেখো আমি দেখে দিচ্ছি, এই যে অটো প্রভাবক দিয়ে এখানে একটা গোল্লা দিবা, Mn2+ একটা গোল্লা দিবা, তারপর এইভাবে কানেক্ট করে দিয়ে এখানে একটা এখানে 3টে স্টার। এর ভিতরের কাহিনী আমাদের জানতে হবে না, শুধু এই
কোনটা কোন প্রভাবকের উদাহরণটা, এখান থেকে আমাদের প্রশ্ন অহরহ হয়। হ্যাঁ, এটা অনেক বেশি প্রশ্ন আসে এই জায়গা থেকে। এরপর সেম কাহিনী, আবিষ্ট প্রভাবক কোনটি, এটা আমাদের জানতে হবে। যেমন হচ্ছে সোডিয়াম সালফাইড হচ্ছে আমাদের আবিষ্ট প্রভাবক। এরপর আমরা জানবো যে মলিবডেনাম হচ্ছে মলিবডেনাম ধাতু আয়রনের প্রভাবক সহায়ক, প্রমোটার বা প্রভাবক সহায়ক। অপর নাম হচ্ছে প্রভাবক সহায়কের অপর নাম হচ্ছে প্রমোটার। তাহলে এটা আমরা একটা সহজ টেকনিকে মনে রাখি, সেটা হচ্ছে ফাদার মাদার, FATHER, ফাদার প্লাস মাদার। এই তো এর মধ্যে হচ্ছে মলিবডেনাম, ফাদার মাদার। তাহলে ফেরাসের প্রভাবক সহায়ক হচ্ছে মলিবডেনাম। এখন আমরা পড়ব হচ্ছে প্রভাবক বিষের মধ্যে কয়েকটা টার্ম আছে, যাদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আর্সেনিক অক্সাইড। এছাড়াও আছে দেখো এই যে সালফার গুঁড়া আর হচ্ছে ধুলাবালি, এগুলো প্রভাবক বিষ হিসেবে কাজ করে। এখন কোন ক্ষেত্রে প্রভাবক বিষ হিসেবে কাজ করে সেটা আমাদের জানতে হবে। এটি হচ্ছে দেখো এই যে প্লাটিনামের প্রভাবন ক্ষমতাকে হ্রাস করে। প্রশ্ন এভাবে হতে পারে যে নিচের কোনটি প্রভাবক বিষ নয়। এই দেখো এখান থেকে একটা প্রশ্ন হবে এইভাবে যে নিচের কোনটি প্রভাবক বিষ নয়, সেখানে ধুলাবালি, সালফার গুঁড়া, আর্সেনিক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এরকম চারটা অপশন থাকলে যে নিচের কোনটি প্রভাবক বিষ নয়, অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। এরপর আমাদের প্রশ্ন এভাবে থাকবে যে আর্সেনিক অক্সাইড, এই যে এটি একটি প্রভাবক বিষ, সেটি কার প্রভাবন ক্ষমতাকে হ্রাস করে? অপশনে তোমার থাকবে হচ্ছে প্লাটিনাম, স্ক্যান্ডিয়াম, তারপর জিঙ্ক, এরকম যে কোনো চারটা নাম থাকবে, তার মধ্যে আমরা এই প্লাটিনামকে দাগাবো, যে প্লাটিনামের প্রভাবনকে হ্রাস করে আর্সেনিক অক্সাইড। এরপর আরেকটা আমাদের এক্সক্লুসিভ পার্ট এখানে আছে। আমরা সাধারণত সালফিউরিক অ্যাসিড যে প্রস্তুতি এটা পড়ে এসেছি স্পর্শ পদ্ধতিতে, কিন্তু এখানে আমরা দেখো ভিন্ন একটা পদ্ধতির সাথে পরিচিত হবো, সেটা হচ্ছে লেড প্রকোষ্ঠ পদ্ধতি। আর আমরা যে সালফার ডাইঅক্সাইড উৎপাদন করতাম, সেখানে আমরা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এবং প্লাটিনামকে স্পর্শ পদ্ধতিতে, হ্যাঁ, সেখানে প্রভাবক হিসেবে ইউজ হতো প্লাটিনাম এবং ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। কিন্তু মজার জিনিস হচ্ছে দেখো লেড প্রকোষ্ঠ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে আমরা ইউজ করি নাইট্রিক অক্সাইড। সো এটার গুরুত্ব অপরিসীম। এটাকে খুব সুন্দরভাবে দেখাও, 3 স্টার দিয়ে রাখো। এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি, যেখানে অপশনে আমরা প্লাটিনামকেও পাবো, তারপর ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডকেও পাবো, অক্সিজেনকেও পাবো, কিন্তু আমাদের অ্যান্সার হবে দ্য অন অ্যান্ড অনলি নাইট্রিক অক্সাইড। আচ্ছা, এরপর যেটা আমরা দেখব, দেখো খনিজ অ্যাসিড, হ্যাঁ, খনিজ অ্যাসিড এই জিনিসটা সুক্রোজ বা ইথোসিনের আর্দ্র বিশ্লেষণের প্রভাবক হিসেবে কাজ করে। আর আরেকটা ভালো জিনিস এখানে আছে, সেটা হচ্ছে দেখো যে সমসত্ব প্রভাবন আর একটা হচ্ছে অসমসত্ব প্রভাবন। এই দুইটা প্রভাবক দেখো এখানে ফাংশনগুলো আগে বোঝার চেষ্টা করো। যে সমসত্ব প্রভাবন যেখানে দেখো সমসত্ব প্রভাবন এই টার্মটাতে লক্ষণীয় বিষয় হচ্ছে বিক্রিয়ক। দেখো এখানে বিক্রিয়কগুলো জলীয় অবস্থায় আছে, তারপর প্রভাবকগুলো সেটাও জলীয় অবস্থায়, তারপর এখানে দেখো বিক্রিয়কগুলো গ্যাসীয় অবস্থায়, প্রভাবকও গ্যাসীয় অবস্থায়। এরকম যখন একটা মিল থাকে, আমরা বিক্রিয়ক এবং প্রভাবকের মধ্যে একটা সমাবস্থা দেখতে পারি, মানে সম অবস্থা যখন আমরা পরিলক্ষণ করি, তখন সেটাকে আমরা বলি সমসত্ব প্রভাবন। এর দুইটা উদাহরণ আছে, একটা গ্যাসীয় আর একটা তরল। এই বিক্রিয়াটা তুলে দিয়ে বলতে পারে যে এটি কোন ধরনের প্রভাবন। বা অনেকগুলো বিক্রিয়া থাকবে অপশনে, তার মধ্যে তোমাকে প্রশ্ন করা হবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ হোমোজেনাস ক্যাটালাইসিস বা সমসত্ব প্রভাবন নিচের কোনটি। সেখানে অপশনের মধ্যে এই দুইটার একটা থাকবে এবং সেটা হবে অ্যান্সার।
এইভাবে এখানে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, পড়তে হবে। ডিরেক্টলি আমি যেগুলো দেখাইলাম যে এখান থেকে বলতে পারে যে এই পদ্ধতিতে কোনটি প্রভাবক, এর বাইরে হচ্ছে এখানে কোনটি প্রভাবক হিসেবে কাজ করে, মানে সুক্রোজ বা ইকোচিনির ক্ষেত্রে, সুক্রোজ বা ইকোচিনির ক্ষেত্রে, সুক্রোজ বা ইকোচিনির ক্ষেত্রে আমাদের খনিজ অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করে। এই দুটি ডিরেক্ট প্রশ্ন ছাড়াও আর একটা একটু কঠিন প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে সমসত্ব প্রভাবনের উদাহরণ নিচের কোনটি। সেখানে অবশ্যই অপশনের মধ্যে আমরা এই দুটির একটা বিক্রিয়া পাবো। সেম ওয়েতে অসমসত্ব প্রভাবন থেকে আমরা প্রশ্ন পেতে পারি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হেটারোজেনাস ক্যাটালাইসিস এর এক্সাম্পল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এক্সাম্পল অফ হেটারোজেনাস ক্যাটালাইসিস, এভাবে একটা প্রশ্ন এখানে হতে পারে। আর এর বাইরে আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে হ্যাঁ, এখানে তো বিক্রিয়াটাই মাথায় রাখার মতো, যে এটা হচ্ছে অসমসত্ব একটা বিক্রিয়া। তাহলে এই দেখো, এই এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এই বিক্রিয়াটা, হ্যাঁ, এই বিক্রিয়াটা সাথে এই বিক্রিয়াটার পার্থক্যটা আসলে কোথায়? দুইটা কিন্তু দেখতে একই রকম, তাহলে পার্থক্য আসলে কোথায়? পার্থক্য আসলে দেখো এখানে যে প্লাটিনাম ইউজ হয়েছে, তার মানে এটা স্পর্শ পদ্ধতি, আর এটা হচ্ছে লেড প্রকোষ্ঠ পদ্ধতি। এইটুকু পার্থক্য, এই সূক্ষ্ম পার্থক্য আমাদের কিন্তু মাথায় রাখতে হবে অ্যান্সার পারতে গেলে। তাহলে আমি যেটা বলছিলাম একটু আগে যে সমসত্ব প্রভাবন থেকে এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে অবশ্যই এটা একটা অপশন থাকবে, এটা একটা অপশন থাকবে, এটা একটা অপশন থাকবে, এটা একটা অপশন থাকবে। তো আমাদের এই বিষয়গুলো, ও সরি, এটা অপশন থাকতে পারবে না, কারণ এটা তো অসমসত্ব। তো এক্ষেত্রে এটার পরিবর্তে অন্য একটা নেওয়া হবে। আর আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে সয়াবিন তেল থেকে ডালডা, ঘি বা মার্জারিন উৎপাদনে নিকেল বা প্লাটিনাম গুঁড়া প্রভাবক হিসেবে কাজ করে। দেখো আমাদের এখানে আছে সয়াবিন তেল থেকে ডালডা, ঘি বা মার্জারিন উৎপাদনে অসমসত্ব প্রভাবন, হ্যাঁ এটা একটা অসমসত্ব প্রভাবন, সেখানে এই দুইটা প্রভাবকের নাম আমরা জানবো। এটা তারপর হচ্ছে এই যে এখান থেকে এটা আমাদের অবশ্যই স্টার্ট দিয়ে পড়তে হবে। এরপর আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে সমসত্ব প্রভাবক, সমসত্ব প্রভাবনের কৌশল, এখানে অন্তর্বর্তী যৌগ গঠিত হয়, তারপর প্রভাবকের পুনর্জন্ম এখানে ঘটে, এইটুকু আমাদের এখান থেকে জানতে হবে। আর অসমসত্ব প্রভাবন, এটা অসমসত্ব প্রভাবন এটা অধিশোষণের মাধ্যমে হয়। আর এটার ধাপ খেয়াল করলে দেখো 4টা ধাপ আছে, তাহলে অসমসত্ব প্রভাবনের ধাপ কয়টি? এটা একটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এখানে সমসত্ব প্রভাবনের ধাপ কয়টি? সমসত্ব প্রভাবনের ধাপ হচ্ছে 2টি, সেটা আমরা জানবো এখান থেকে। এখান থেকে আমরা জানবো 2টা জিনিস, যে পরিবেশ রসায়নে বায়ু দূষক সৃষ্টিতে নাইট্রিক অক্সাইড প্রভাবকের ভূমিকা রাখে। এই দেখো, পরিবেশ বায়ু দূষক সৃষ্টিতে নাইট্রিক অক্সাইড প্রভাবকের ভূমিকা রাখে, নাইট্রিক অক্সাইড প্রভাবকের ভূমিকা রাখে। আর একটা হচ্ছে অটোমোবাইলের ক্যাটালাইটিক কনভার্টারে বায়ু দূষণ প্রতিরোধক যোদ্ধা রূপে কাজ করে প্লাটিনাম। তাহলে এখান থেকে আমরা পাইলাম দুইটা ইনফরমেশন, খুবই হাই রেটেড ইনফরমেশন এই দুইটা, কিন্তু বুঝছো, এই দুইটা খুবই হাই রেটেড ইনফরমেশন। এগুলো জাস্ট সামহাউ আসতেছে না পরীক্ষায়, হ্যাঁ যে কোনো মুহূর্তে চলে আসবে। তাহলে দেখো আমরা 2টা জিনিস পেলাম, একটা হচ্ছে দেখো আমরা অনেক তো বলবো যে এরা বায়ু দূষক, কিন্তু বায়ু দূষক সৃষ্টি করে, হ্যাঁ কিছু কিছু জিনিস আছে বায়ু দূষক সৃষ্টিতে প্রভাবক হিসেবে কাজ করে, প্রমোটার হিসেবে কাজ করে, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড এনও। আর এখানে দেখো যে নাইট্রাস অক্সাইড N2O, এটা হচ্ছে নাইট্রাস, তারপর হচ্ছে NO, এটা হচ্ছে নাইট্রিক। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখার এই অবস্থার জন্য, আসলে প্যাডের অভাবে লেখাটা এরকম হচ্ছে, তোমরা একটু মানিয়ে নাও। যাই হোক, তোমরা একটু অডিওতে ফোকাস করো। দেখো এটা হচ্ছে নাইট্রাস, এটা হচ্ছে নাইট্রিক, আর এটা হচ্ছে
নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রাস যেটা, এটা হচ্ছে লাফিং গ্যাস, বা যেই গ্যাসটা দিলে মানুষ হাসে। তোমরা সিনেমা বা বিভিন্ন সিনেমার ক্লিপ বা এগুলোতে জেনে থাকবা যে এটা হচ্ছে লাফিং গ্যাস। লাফিং গ্যাস, এটা হচ্ছে আমাদের লাফিং গ্যাস। তারপর আরেকটা জিনিস আমরা এখান থেকে জানবো। দেখো আমাদের তাত্ত্বিকভাবে সকল বিক্রিয়কই কেমন ছিল, সকল বিক্রিয়কই ছিল উভমুখী। তেমনি দেখো যে রাসায়নিক শিল্পে ব্যবহৃত প্রায় সব প্রভাবকই হচ্ছে অসমসত্ত্বীয়। অসমসত্ত্বীয় যেটা, সেটা কয় ধাপে হয়? 4 ধাপে। এখন এই যে এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা পার্ট প্রভাবগুলোর মধ্যে। এখান থেকে আমরা দেখো এইভাবে পড়ব। সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে এটা প্লাটিনাম বা ভ্যানিডিয়াম পেন্টাঅক্সাইড। আর এটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফারিক অ্যাসিড উৎপাদন দ্বিতীয় ধাপে ব্যবহার হয়। কোন ধাপে? এটা ইম্পর্টেন্ট। স্পর্শ পদ্ধতির দ্বিতীয় ধাপে এটা ইউজ হয়। তারপর দেখো এই যে অ্যামোনিয়া থেকে, এটা হলো ওয়াসওয়াল্ডের পদ্ধতি। হ্যাঁ, ওয়াসওয়াল্ডের পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের প্রথম ধাপে ইউজ হয় প্লাটিনাম এবং রোডিয়াম। আর এইচতে হচ্ছে রোডিয়াম, প্লাটিনাম এবং রোডিয়াম। এরপর এটা হচ্ছে হেবার পদ্ধতি। তোমরা এটার সাথে সকলেই পরিচিত আশা করি যে হেবার পদ্ধতিতে আমরা সকলে জানিও যে আয়রনটা মেইনলি ইউজ হয়। এছাড়া এগুলো প্রভাবক সহায়ক হিসেবে এগুলো এরকম পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলোও কিন্তু প্রমোটার হিসেবে ইউজ হয়। প্রমোটার বলতে হচ্ছে প্রভাবক সহায়ক। সো এখানে একটু আলাদা করে বলবা, এই জিনিসটা মেইনলি হচ্ছে প্রভাবক, আর বাকি যে এরা কিন্তু হচ্ছে প্রভাবক সহায়ক। হ্যাঁ, যেটাকে আমরা বলি প্রমোটার, আর এটা হচ্ছে শুধু প্রভাবক। আর হেবার পদ্ধতিতে, আর এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে না, এখানে ঘাবড়ানোর কিছু নাই। এরপর আমরা দেখব যে নিকেল। এই বিক্রিয়াটিতে নিকেল প্রভাবক হিসেবে কাজ করে স্টিম অ্যালকেন রিফর্মিং পদ্ধতিতে হাইড্রোজেন সংশ্লেষণ। এখানে প্রশ্ন হয় দুইভাবে, বুঝছো, যে স্টিম অ্যালকেন রিফর্মিং পদ্ধতিতে নিচের কোনটি সংশ্লেষ করা হয়। সেখানে থাকবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এইরকম বেশ কিছু অপশন থাকবে। সেখান থেকে আমাদের অ্যান্সার হবে হচ্ছে হাইড্রোজেন। স্টিম অ্যালকেন সংশ্লেষণ, স্টিম অ্যালকেন রিফর্মিং পদ্ধতিতে হাইড্রোজেন সংশ্লেষণ করা হয়। আর আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে স্টিম অ্যালকেন রিফর্মিং, এই পদ্ধতিটাতে প্রভাবক হিসেবে কোনটি কাজ করে? অ্যান্সার হচ্ছে নিকেল। এখন প্রোপাইলিন প্রোপাইলিন অক্সিডাইজার যেটা, সেখানে প্রভাবক হিসেবে কাজ করে মোলিবডেনাম, আর এটা হচ্ছে প্রোপাইলিন অক্সাইড সংশ্লেষণ। আর বিউটাডাইন, এখানে হচ্ছে এডিপোনাইট্রাইল। হ্যাঁ, এডিপোনাইট্রাইল। দেখো এখানে একটা পো আছে, পোতে হচ্ছে আমাদের ফসফরাস, এডিপো, এই তো পোতে ফসফরাস, এডিপোনাইট্রাইল, নাইট্রাইলে হচ্ছে নিকেল। সেখান থেকে আমরা প্রভাবকটা সহজে মনে রাখতে পারি। এই কয়েকটা জিনিস বিভিন্নভাবে আসতে পারে, যেগুলো দেখাইলাম। এর বাইরেও যদি তোমার মনে হয় যে কোনোভাবে আসার সুযোগ আছে, দেন তুমি সেভাবে পড়বা। সো এই জিনিসটাতে আমরা অনেকগুলো স্টার দিয়ে রাখবো। আচ্ছা চলো, এরপর আমরা পড়বো হচ্ছে জৈব প্রভাবক বা এনজাইম। জৈব প্রভাবককে আমরা কি বলি? আমরা বলি এনজাইম।
এখানে আমাদের এটা সংজ্ঞাটাই বেশ কয়েকটা জিনিস করতে হবে। দেখো, উদ্ভিদ ও প্রাণী কোষ থেকে উৎপন্ন উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেনযুক্ত বার্তুলাকার, এই বার্তুল বলতে মেইনলি আসলে গোলাকার, বার্তুলাকার বা এটা হচ্ছে গোলাকার। এরপর দেখো টারশিয়ারি ধরনের প্রোটিন নামক জটিল জৈব পদার্থ। এই প্রত্যেকটাই কিন্তু আমাদের মনে রাখার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেকটা আমাদের আলাদা আলাদাভাবে সুন্দরভাবে মনে রাখতে হবে। প্রাণী কোষে উৎপন্ন উচ্চ, এখানে কিন্তু অপশনে থাকবে নিম্ন থাকতে পারে, নাইট্রোজেন না দিয়ে থাকতে পারে ফসফরাস, টারশিয়ারি না থেকে অন্য কিছু থাকতে পারে সেকেন্ডারি বা এই টাইপের কিছু। তারপর জটিল না থেকে এখানে থাকতেই পারে যে সরল, হ্যাঁ, কিন্তু সেগুলোতে আমাদের পথভ্রষ্ট হলে চলবে না। এরপর দেখো জাইমেজ এনজাইম, এটি অ্যালকোহল ও দেখো যে ইস্ট থেকে নির্গত এক ধরনের এনজাইম হচ্ছে জাইমেজ, যেটি গ্লুকোজকে বিযোজিত করে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে। এই দেখো আমাদের জাইমেজ, ইস্ট থেকে নির্গত জাইমেজ অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইডকে গ্লুকোজকে বিযোজিত করে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে। তাহলে দেখবা যে এই বিক্রিয়াটি দিয়ে বলবে যে এই বিক্রিয়াটির প্রভাবক হিসেবে নিচের কোনটি কাজ করে, সেক্ষেত্রে হবে জাইমেজ। আর দেখো যে সয়াবিনে উপস্থিত ইউরিয়াস, এক নম্বর প্রশ্ন হচ্ছে ইউরিয়াস কোথায় পাওয়া যায়? সয়াবিনে। হ্যাঁ, সেটি দেখো এই যে আমাদের অ্যামোনিয়াকে ভেঙে ইউরিয়াকে ভেঙে এরা দেখো অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে। ঠিক এর বিপরীত প্রক্রিয়াটা আমরা কোথায় দেখেছি বলো তো? এর বিপরীত প্রক্রিয়াটা আমরা দেখেছি আমাদের জুওলজির 3rd চ্যাপ্টার, যেখানে ছিল লিভার, যকৃতের কাজ ছিল আমাদের যকৃতের যে অর্নিথিন চক্র আছে সেখানে এটা কিন্তু যুক্ত হয়ে ইউরিয়া উৎপাদিত হয়ে আমাদের দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হতো। এরপর আমরা জানবো যে এই এনজাইমের কাজ কেমন। এনজাইমের কাজ হচ্ছে সুনির্দিষ্ট। তারপর দেখো একটা বিশেষ অণু, সেটা হচ্ছে অ্যানহাইড্রেজ এনজাইম 1 মিনিটে কার্বনিক অ্যাসিডের 360 লক্ষ অণুকে বিয়োজিত করে। এই সংখ্যাটা আমরা একটু মনে রাখবো। দেখো, প্রভাবন ক্রিয়ার প্রধান শর্ত হচ্ছে, এটা বেশি ইম্পর্টেন্ট, 37°C তাপমাত্রা এবং পিএইচ হচ্ছে 7। এটা আমরা মনে রাখবো। এখানে দুইটাই কিন্তু 7, এই 7 দিয়ে মনে রাখবো। হ্যাঁ, এই প্রভাবন ক্রিয়াটা কখন সবচেয়ে ভালোভাবে হয়, সেটা হচ্ছে 37°C তাপমাত্রায় এবং পিএইচ যখন হয় 7, তখন প্রভাবন ক্রিয়াটা সব থেকে ভালো হয়। সো এই মুহূর্তে আমরা প্রভাবকের যে সমস্ত পড়া ছিল আমরা শেষ করলাম। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তাহলে তোমরা সবাই ভালো থাকবা। আশা করি নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। আল্লাহ হাফিজ।